ভয় পেয়ে একটা ভালো কোম্পানির শেয়ার অনেক সস্তায় বিক্রি করে দিতে চায়, বুদ্ধিমান বিনিয়োগকারী তখন সেই সুযোগটা লুফে নেন। তিনি মিস্টার মার্কেটের চাকনো ভালো মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা তার জন্য আরও সহজ আর নিরাপদ। এটা একটা চমৎকার প্রায়োগিক প্রশ্ন। গ্রাহামের নিয়মগুলো হলো একটা ভারসাম্যপূর্ণ পোর্টফোলিও তৈরি করা, যেখানে শেয়ার এবং বন্ড দানি করার ওপর নয়, বরং নিজের আচরণকে শৃঙ্খলাবদ্ধ করার ওপর। আপনি বাজারকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের লোভ, ভয় এবং প্রত্যাশাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন। আর সবাই লাভ করতে চায়, কিন্তু পারে কয়জন? প্রায়ই দেখা যায় একই শেয়ার কিনে একজন হয়তো লাভ করছে আর একজন বিশাল লোকসানে পড়ছে। এর কারণটা কিন্তু বেশ অদ্ভুত। বেশিরভাগ মানুষ বিনিয়োগ করে আবেগ দিয়ে, আর আর বুদ্ধিমান বিনিয়োগকারী করে বিশ্লেষণ দিয়ে। আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টি একটু গভীরে গিয়ে দেখব। ধনী হতে হলে বাজারকে বোঝা যতটা জরুরি, তার চেয়েও শায়দ অনেক বেশি জরুরি নিজেকে বোঝা। আমাদের হাতে রয়েছে বেঞ্জামিন গ্রাহামের একটা কালজয়ী বই, দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর। জানেন তো ওয়ারেন বাফেট এই বইটাকে কি বলেন? বলেন ইনভেস্টমেন্ট বাইবেল। কেন বলেন, সেই রহস্যটাই আজ আমরা উন্মোচন করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল কিভাবে একজন সাধারণ বিনিয়োগকারী থেকে একজন বুদ্ধিমান বিনিয়োগকারী হয়ে ওঠার পথে হাঁটা যায়, সেই রাস্তাটা খুঁজে বের করা। আচ্ছা, তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক। আমরা সবাই তো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ শব্দটা হরহামেশা ব্যবহার করি, কিন্তু বেঞ্জামিন গ্রাহামের চোখে এর আসল মানেটা কি? ফটকাবাজি বা স্পেকুলেশন থেকে এর পার্থক্যটা তিনি কিভাবে করেছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এখান থেকেই সবকিছুর শুরু। দেখুন, গ্রাহাম বলছেন, কোনো কিছুকে আপনি তখনই বিনিয়োগ বলতে পারবেন যখন ৩টে শর্ত মানা হবে। প্রথমত, আপনাকে গভীরে গিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হবে। যে ব্যবসায় টাকা ঢালছেন সেটাকে ভেতর থেকে বোঝা। দ্বিতীয়ত, আপনার মূলধনের সুরক্ষা নিশ্চিত করতে হবে। যা বিনিয়োগ করেছেন তা যেন হারিয়ে না যায় সেই ব্যবস্থা রাখা। আর তৃতীয়ত, একটা সন্তোষজনক রিটার্ন আশা করতে হবে। আকাশকুসুম কিছু নয়। গ্রাহামের মতে এই ৩ শর্তের বাইরে যা কিছুই করা হয় সেটা আসলে অনুমান, স্পেকুলেশন। তার আমি যদি একটা খবর শুনে বা ধরা যাক বন্ধুর কথায় হুট করে একটা শেয়ার কিনে ফেলি, এই আশায় যে কালকেই দাম বাড়বে, সেটা আসলে বিনিয়োগ নয়, স্পেকুলেশন। একদম। আর গ্রাহামের মতে বেশিরভাগ খুচরো বিনিয়োগকারীর ক্ষতির মূল কারণ এটাই। তারা শেয়ার কেনাকে লটারির টিকিট কাটার মতো মনে করে। কিন্তু গ্রাহামের দর্শনটা একেবারেই উল্টো। তিনি বলেন, শেয়ার নয়, ব্যবসার অংশ কিনুন। যখন আপনি নিজেকে একটা কাগজের টুকরোর মালিক না ভেবে একটা চলমান ব্যবসার আংশিক মালিক হিসেবে ভাববেন, তখন আপনার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। আপনি আর প্রতিদিন শেয়ারের দাম কত বাড়ল বা কমল তা নিয়ে অস্থির হবেন না। আপনার চিন্তা থাকবে, আমার ব্যবসাটা কেমন চলছে, তার লাভ বাড়ছে কিনা। হুম। তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই সব ঠিক। কিন্তু গ্রাহামের এই সংজ্ঞা কি আজকের দিনের জন্য ১০০% সত্যি? এখন তো ক্রিপ্টোকারেন্সি বা ভেঞ্চার ক্যাপিটালের মতো নতুন নতুন অ্যাসেট ক্লাস এসেছে, যেখানে মূলধনের সুরক্ষা নিশ্চিত করা প্রায় অসম্ভব। তাহলে কি ওগুলো গ্রাহামের মতে বিনিয়োগই নয়? চমৎকার প্রশ্ন। দেখুন, গ্রাহাম যদি আজ বেঁচে থাকতেন, তিনি সম্ভবত এগুলোকে খাঁটি স্পেকুলেশন হিসেবেই চিহ্নিত করতেন। তার এই নয় যে এগুলো খারাপ বা এখান থেকে লাভ করা যায় না। গ্রাহামের মূল কথাটা হলো স্বচ্ছতা। আপনি যদি স্পেকুলেশন করেন, তাহলে সেটা জেনেই করুন। বুঝুন যে এখানে ঝুঁকি অনেক বেশি এবং আপনার পুরো মূলধন হারিয়ে যেতে পারে। সমস্যাটা হয় তখন যখন মানুষ স্পেকুলেশনকে বিনিয়োগ ভেবে নিজের সব জমানো টাকা সেখানে ঢেলে দেয়। বুঝেছি। তার খেলাটা কোথায় হচ্ছে সেটা পরিষ্কারভাবে জানাটাই আসল কথা। আর এই বাজারের মনস্তত্ত্ব বোঝানোর জন্য গ্রাহাম একটা দুর্দান্ত গল্প ব্যবহার করেছেন, তাই না? ওই মিস্টার মার্কেটের গল্পটা। হ্যাঁ, এটা গ্রাহামের সবচেয়ে বিখ্যাত রূপক। ভাবুন তো, আপনার একজন বিজনেস পার্টনার আছে যার নাম মিস্টার মার্কেট। লোকটা বেশ অদ্ভুত আর মেজাজি। সে প্রতিদিন আপনার কাছে আসে আর আপনার ব্যবসার শেয়ারের জন্য একটা দাম প্রস্তাব করে। মজার ব্যাপার হলো, এই মিস্টার মার্কেটের মানসিক অবস্থা স্থির থাকে না। কোনোদিন সে চরম উৎসাহী, পৃথিবীকে জয় করে ফেলার মতো মেজাজে থাকে। সেদিন সে আপনার শেয়ারের জন্য অবিশ্বাস্য রকম বেশি দাম দিতে চায়। আবার পরের দিনই হয়তো সে কোনো কারণে ভীষণ হতাশ
আর আতঙ্কিত। সেদিন সে পানির দরে তার নিজের শেয়ারও আপনার কাছে বিক্রি করে দিতে চায়। আর গ্রাহাম বলছেন, এই মিস্টার মার্কেটের খামখেয়ালিপনায় কান দেওয়ার কোনো দরকার নেই। ঠিক তাই। এই মিস্টার মার্কেট আসলে আর কেউ নয়, এটা বাজারের সম্মিলিত লোভ এবং ভয়ের প্রতিচ্ছবি। যখন সবাই কিনতে শুরু করে তখন বাজার ওই উৎসাহী মিস্টার মার্কেটের মতো আচরণ করে, আর যখন সবাই ভয়ে বিক্রি করতে থাকে তখন সে হতাশ হয়ে পড়ে। একজন বুদ্ধিমান বিনিয়োগকারী মিস্টার মার্কেটের এই মুড সুইং দেখে প্রভাবিত হন না, বরং তিনি তার এই চরম মানসিক অবস্থাকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করেন। যখন মিস্টার মার্কেট ভয় পেয়ে একটা ভালো কোম্পানির শেয়ার অনেক সস্তায় বিক্রি করে দিতে চায়, বুদ্ধিমান বিনিয়োগকারী তখন সেই সুযোগটা লুফে নেন। তিনি মিস্টার মার্কেটের চাকর নন, তিনি তার মনিব। একদম। এই মিস্টার মার্কেটের রূপকটা দারুণ, কিন্তু আমার মনে হয় এর একটা বিপদও আছে। মানে মানুষ হয়তো ভাবতে পারে বাজার সবসময় অযৌক্তিক আচরণ করে, কিন্তু বাজারের ভয় বা আনন্দের পেছনে তো কখনো কখনো বাস্তব কারণও থাকে, তাই না? যেমন ধরুন, একটা বড় অর্থনৈতিক সংকট বা মহামারীর সময় যদি বাজার পড়ে, সেটা তো পুরোপুরি অযৌক্তিক নয়। অবশ্যই। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন। গ্রাহাম কখনো বলেননি যে বাজারকে পুরোপুরি উপেক্ষা করতে হবে। তার কথাটা হলো বাজারের আবেগকে উপেক্ষা করতে হবে। বাজারের দেওয়া তথ্যকে বিশ্লেষণ করতে হবে, কিন্তু তার দ্বারা আবেগ তাড়িত হওয়া যাবে না। যখন মিস্টার মার্কেটের হতাশাটা কোম্পানির আসল অবস্থার চেয়ে অনেক বেশি হয়ে যায়, তখনই সুযোগ তৈরি হয়। ধরুন, একটা কোম্পানির ব্যবসায় হয়তো 5% ক্ষতি হতে পারে, কিন্তু সেই ভয়ে মিস্টার মার্কেট তার শেয়ারের দাম 50% ফেলে দিল। এখানেই বুদ্ধিমান বিনিয়োগকারীর কাজ হল বাস্তবতা আর আবেগের পার্থক্যটা খুঁজে বের করা। গ্রাহাম তো সরাসরি বলেছেন, ইনভেস্টমেন্ট সাকসেস ডিপেন্ডস অন ইয়োর কন্ট্রোল ওভার ইয়োর ইমোশনস। ঠিক। এই লোভ আর ভয়, এই দুই প্রধান শত্রুকে যে নিয়ন্ত্রণ করতে পারে, সেই আসল খেলাটা জেতে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, যদি আবেগ দিয়ে সিদ্ধান্ত না নেওয়া যায়, তাহলে কিসের ভিত্তিতে নেব? কিভাবে বুঝব যে একটা শেয়ারের দাম এখন ঠিক আছে, নাকি মিস্টার মার্কেট কম বা বেশি দাম বলছে? নিশ্চয়ই এর কোনো যুক্তিসঙ্গত উপায় আছে। একদম। আর এখানেই আমরা গ্রাহামের দর্শনের একেবারে কেন্দ্রে চলে আসছি। এর উত্তর হল ইন্ট্রিনজিক ভ্যালু বা অন্তর্নিহিত মূল্য এবং মার্জিন অফ সেফটি বা সুরক্ষার মার্জিন। খুব সহজ ভাষায় বললে, একটি শেয়ারের বাজার দর মানে প্রাইস এবং তার আসল মূল্য মানে ভ্যালু এক জিনিস নয়। দাম হল যা বাজারে সবাই দিতে রাজি, যা প্রতিদিন প্রতি মুহূর্তে বদলায়। কিন্তু মূল্য হল কোম্পানির আসল শক্তি, তার লাভ করার ক্ষমতা, তার সম্পদ, তার ব্র্যান্ড, তার ভবিষ্যৎ সম্ভাবনা। দাম ঠিক করে মিস্টার মার্কেট, কিন্তু মূল্য নির্ধারিত হয় ব্যবসার ভেতরের শক্তি দিয়ে। আর বুদ্ধিমান বিনিয়োগকারীর কাজ হল এই আসল মূল্যটা খুঁজে বের করা। ঠিক। আর এই আসল শক্তি বা ইন্ট্রিনসিক ভ্যালু মাপার কিন্তু বিভিন্ন পদ্ধতি আছে। কেউ কোম্পানির প্রতি শেয়ারের আয় বা ইপিএস দেখে, কেউ তার বুক ভ্যালু দেখে, আবার ওয়ারেন বাফেটের মতো বিনিয়োগকারীরা তার ভবিষ্যৎ ক্যাশ ফ্লো ডিসকাউন্ট করে এর মূল্য বের করেন। পদ্ধতি যাই হোক, মূল উদ্দেশ্য একটাই, বাজারে দেয়া দামের সাথে একে মেলানো নয়, বরং স্বাধীনভাবে এর একটা মূল্যায়ন করা। বুঝেছি, মানে দাম বা প্রাইস আর মূল্য বা ভ্যালু এক নয়। আর এই দুয়ের পার্থক্যটাই তাহলে সুযোগ তৈরি করে। হ্যাঁ, আর সেই সুযোগটাকে কাজে লাগানোর কৌশলের নামই হল মার্জিন অফ সেফটি। এটা গ্রাহামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। বিষয়টা একটা উদাহরণ দিয়ে বোঝালে সহজ হবে। ধরুন, আপনি অনেক গবেষণা করে বের করলেন যে একটি কোম্পানির শেয়ারের আসল বা অন্তর্নিহিত মূল্য হল 100 টাকা। কিন্তু সেই মুহূর্তে মিস্টার মার্কেট খুব হতাশ হয়ে শেয়ারটি বাজারে মাত্র 60 টাকায় বিক্রি করছে। তাহলে এই যে 100 টাকার জিনিস আপনি 60 টাকায় পাচ্ছেন, মাঝের এই 40 টাকাই হল আপনার মার্জিন অফ সেফটি। ও আচ্ছা। এই সুরক্ষা কবচটাই আপনাকে আপনার নিজের বিশ্লেষণের সম্ভাব্য ভুল থেকে বা বাজারের কোনো অপ্রত্যাশিত পতন থেকে বাঁচায়। এটা অনেকটা ডিসকাউন্টে ভালো জিনিস কেনার মতো। যদি কোনো ভুলও হয়, যেহেতু সস্তায় কেনা, তাই বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কমে যায়। ঠিক ধরেছেন। এই মার্জিন অফ সেফটির অভাবে কি হতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ তো আমরা 2008 সালের অর্থনৈতিক সংকটে দেখেছি। অনেক বড় বড় ব্যাংক এবং বিনিয়োগ প্রতিষ্ঠান এমন সব সম্পদে বিনিয়োগ করেছিল যার আসল মূল্য প্রায় কিছুই ছিল না, কিন্তু বাজারে তার দাম ছিল আকাশছোঁয়া।
যখন মিস্টার মার্কেট ভয় পেল তখন তাদের সুরক্ষার জন্য কোনো মার্জিনই ছিল না। রাতারাতি সবকিছু ধসে পড়ল। বুদ্ধিমান বিনিয়োগকারী সবসময় এই সুরক্ষা কবচটা সঙ্গে নিয়ে চলেন। গ্রাম তো সব বিনিয়োগকারীকে এক পাল্লায় মাপেননি। তিনি মানুষের সময়, মেধা আর ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে 2 ধরনের পথের কথা বলেছেন, তাই না? হ্যাঁ, তিনি বিনিয়োগকারীদের দুটি ভাগে ভাগ করেছেন। প্রথম প্রকার হল ডিফেন্সিভ ইনভেস্টর বা রক্ষণাত্মক বিনিয়োগকারী। এরা হলেন সেই সব মানুষ যারা বিনিয়োগে খুব বেশি ঝুঁকি নিতে চান না এবং তাদের হাতে গবেষণার জন্য খুব বেশি সময়ও নেই। তাদের মূল লক্ষ্য হল মূলধন রক্ষা করা আর একটা স্থির রিটার্ন পাওয়া। তাহলে ধরা যাক একজন ডাক্তার বা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যার শেয়ার বাজার নিয়ে প্রতিদিন গবেষণা করার সময় নেই, তার জন্য এই ডিফেন্সিভ অ্যাপ্রোচটা কেমন হতে পারে? মানে গ্রাহামের নিয়ম অনুযায়ী শুধু বড় কয়েকটা কোম্পানিতে টাকা রাখলেই হবে, নাকি আমাদের দেশের প্রেক্ষাপটে কোনো ভালো মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা তার জন্য আরও সহজ আর নিরাপদ? এটা একটা চমৎকার প্রায়োগিক প্রশ্ন। গ্রাহামের নিয়মগুলো হল একটা ভারসাম্যপূর্ণ পোর্টফোলিও তৈরি করা, যেখানে শেয়ার এবং বন্ড দুটোই থাকবে। যেমন ধরুন 50-50 অনুপাত। বড় এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী কোম্পানিতে বিনিয়োগ করা। যেসব কোম্পানি নিয়মিত ডিভিডেন্ড দেয় সেগুলোকে প্রাধান্য দেওয়া। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঘন ঘন কেনা-বেচা না করা। বছরে একবার পোর্টফোলিও রিভিউ করাই যথেষ্ট। ঠিক, আপনার উদাহরণ অনুযায়ী একজন ব্যস্ত পেশাজীবীর জন্য এই নিয়মগুলো মেনে চলা কঠিন হতে পারে। সেক্ষেত্রে একটি ভালো ইন্ডেক্স ফান্ড বা বৈচিত্র্যপূর্ণ মিউচুয়াল ফান্ডে নিয়মিত এসআইপি করা তাদের জন্য গ্রাহামের ডিফেন্সিভ দর্শনের একটি আধুনিক প্রয়োগ হতে পারে। এতে কম পরিশ্রমে বৈচিত্র্যায়ন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ দুটোই নিশ্চিত হয়। এটা তো গেল ডিফেন্সিভ ইনভেস্টার্সদের কথা, যারা অনেকটা সেফ খেলতে চায়। কিন্তু যারা একটু ঝুঁকি নিয়ে আরেকটু খেটে বেশি রিটার্ন পেতে চায়, তাদের জন্য গ্রাহামের কি পরামর্শ ছিল? তাদের জন্য গ্রাহামের পথ হল এন্টারপ্রাইজিং ইনভেস্টর বা উদ্যোগী বিনিয়োগকারীর পথ। এরা হলেন তারা যারা বিনিয়োগ নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক, ব্যালেন্স শিট পড়তে ভালোবাসেন এবং বাজারের ভিড় থেকে আলাদা হয়ে চিন্তা করতে পারেন। তাদের কাজটা অনেক বেশি সক্রিয়। তারা আন্ডারভ্যালিউড শেয়ার খুঁজে বের করার চেষ্টা করেন। এমন কোম্পানি খোঁজেন যার ঋণ কম কিন্তু আয় স্থিতিশীল, অথবা এমন কোনো ভালো কোম্পানি খুঁজে বের করেন যা কোনো সাময়িক সংকটে পড়েছে, যার কারণে তার শেয়ারের দাম অনেক কমে গেছে। তার মানে এরা বেশি ঝুঁকি নিচ্ছে। এখানেই মজার ব্যাপার। সাধারণভাবে মনে হতে পারে এরা বেশি ঝুঁকি নিচ্ছে, কিন্তু গ্রাহামের মতে তা নয়। এন্টারপ্রাইজিং ইনভেস্টর হওয়া মানে বেশি ঝুঁকি নেওয়া নয়, বরং বেশি বিশ্লেষণ করে কম দামে ভালো সুযোগ খুঁজে বের করা। যেহেতু তারা অনেক বেশি গবেষণা করে এবং অনেক বড় মার্জিন অফ সেফটি নিয়ে শেয়ার কেনে, তাই তাদের ঝুঁকি আসলে নিয়ন্ত্রিত থাকে। কিন্তু এর জন্য তো অনেক জ্ঞান, ধৈর্য আর পরিশ্রমের দরকার। অবশ্যই, যা সবার জন্য সম্ভব নয়। গ্রাহাম বারবার সতর্ক করেছেন, যদি এই পরিশ্রম করার মতো সময় বা মানসিকতা না থাকে, তবে ডিফেন্সিভ পথটাই বেছে নেওয়া শ্রেয়। মাঝামাঝি থাকার চেষ্টা করাটাই সবচেয়ে বিপজ্জনক। আরেকটা বিষয় যা গ্রাহাম বারবার বলেছেন, সেটা হলো ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যায়ন। আমাদের দেশের বাজারে এটা তো আরও বেশি সত্যি, তাই না? এখানে তো প্রায়ই দেখা যায় কখনো শুধু ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানগুলো ভালো করছে, আবার কখনো শুধু টেক্সটাইল বা ফার্মা সেক্টর দৌড়াচ্ছে। সব টাকা এক ঝুড়িতে রাখলে যে কি বিপদ হতে পারে। একেবারে খাঁটি কথা। ডাইভার্সিফিকেশন হল ঝুঁকি ব্যবস্থাপনার সবচেয়ে মৌলিক নিয়ম। এর মানে হল আপনার সব টাকা একটি মাত্র শেয়ার বা একটি মাত্র সেক্টরে বিনিয়োগ না করা। কারণ কোনো একটি কোম্পানি বা সেক্টর যদি খারাপ করে, তাহলে আপনার পুরো বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে। একটি পোর্টফোলিওতে বিভিন্ন শিল্প এবং বিভিন্ন অ্যাসেট ক্লাস, যেমন শেয়ার এবং বন্ড, মিলিয়ে বিনিয়োগ করলে ঝুঁকি অনেক কমে যায়। একটা সেক্টর খারাপ করলেও অন্যটা হয়তো ভালো করবে, ফলে আপনার মোট বিনিয়োগে স্থিতিশীলতা আসবে। কিন্তু এখানেও একটা মনস্তাত্ত্বিক বাধা আছে। যখন কোনো একটা সেক্টর খুব ভালো করতে থাকে, তখন আমাদের সব টাকা সেখানেই লাগাতে ইচ্ছে করে। ঠিক, এই লোভ সংবরণ করতে পারাটাও বুদ্ধিমান বিনিয়োগকারীর একটা বড় পরীক্ষা। কিন্তু এত কিছু করার পরও তো বাজার প্রতিদিন ওঠানামা করবে। এই প্রতিদিনের টেনশন থেকে মুক্তির উপায় কি? এর উপায় হল দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা। গ্রাহামের একটি বিখ্যাত উক্তি আছে,
স্বল্প মেয়াদে বাজার একটি ভোটিং মেশিন, কিন্তু দীর্ঘমেয়াদে এটি একটি ওয়েইং মেশিন। ভোটিং মেশিন আর ওয়েইং মেশিন? হ্যাঁ, এর অর্থ হল স্বল্পমেয়াদে শেয়ারের দাম জনপ্রিয়তা, গুজব বা খবরের ভিত্তিতে ওঠানামা করে কে কাকে ভোট দিচ্ছে তার উপর নির্ভর করে। একটা শেয়ার হয়তো কোনো কারণ ছাড়াই খুব জনপ্রিয় হয়ে গেল, সবাই ভোট দিয়ে তার দাম বাড়িয়ে দিল। কিন্তু দীর্ঘমেয়াদে একটি কোম্পানির আসল পারফরম্যান্স, তার লাভ করার ক্ষমতা, অর্থাৎ তার অন্তর্নিহিত মূল্যই শেষ পর্যন্ত তার দাম নির্ধারণ করে। বাজারের ওজন মাপার যন্ত্রটি তখন কোম্পানির আসল ওজনটা ঠিকই বের করে নেয়। বাহ! তাই বুদ্ধিমান বিনিয়োগকারী স্বল্পমেয়াদের এই ভোটাভুটিতে অংশ না নিয়ে দীর্ঘমেয়াদে কোম্পানির ওজন বাড়ার অপেক্ষায় থাকেন। একেবারে। দারুণ। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রথমত নিজেকে একজন ব্যবসায়ী ভাবা, স্পেকুলেটর নয়। দ্বিতীয়ত বাজারের খামখেয়ালিপনাকে ভয় না পেয়ে সুযোগ হিসেবে দেখা, আর অবশ্যই একটা সেফটি মার্জিন বা সুরক্ষা কবচ রেখে চলা, আর সবশেষে আবেগকে কাবুতে রেখে লম্বা দৌড়ের জন্য প্রস্তুত থাকা। একদম ঠিক। বেঞ্জামিন গ্রাহামের দর্শন শুধু শেয়ার বাজারেই সীমাবদ্ধ নয়, এটি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি যুক্তিসঙ্গত মানসিক কাঠামো তৈরি করতে সাহায্য করে। সাফল্য নির্ভর করে বাজার বা অর্থনীতির ভবিষ্যদ্বাণী করার ওপর নয়, বরং নিজের আচরণকে শৃঙ্খলাবদ্ধ করার ওপর। আপনি বাজারকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের লোভ, ভয় এবং প্রত্যাশাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন, আর সেখানেই আসল লড়াইটা জিততে হয়। এই আলোচনা শেষে শ্রোতাদের ভাবনার জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। এই আলোচনার পর একজন বিনিয়োগকারী যদি নিজের পোর্টফোলিওর দিকে না তাকিয়ে নিজের মনের দিকে তাকায়, তাহলে সে কি দেখবে? মিস্টার মার্কেটের মতো একজন আবেগপ্রবণ মানুষ, নাকি গ্রাহামের বুদ্ধিমান বিনিয়োগকারীর মতো একজন যুক্তিবাদী? বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের কোন আবেগটি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়? লোভ নাকি ভয়? উত্তরটা নিজেকেই খুঁজে বের করতে হবে।